রাত 10টায় মা আর বৌদির ডাকে ঘুম ভাঙলো। তারা আমাকে খাবার খেতে রাখছে। আমি উঠে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গেলাম। মা আমাকে খাবার দিল। যেই আমি ভাত মেখে ভাতের প্রথম রস মুখে দিতে যাব, তখনই কেউ একজন এমন কিছু করলো যে ভাত না খেয়ে আমার পেট ভরে গেল। আমার সাথে এত কিছু খারাপ হলো, হয়তো এই একটা জিনিসই হওয়ার বাকি ছিল, সেটাও পূরণ হয়ে গেল। তার সাথে এখন থেকেই আমার জীবন একটা নতুন মোড় নিল। আমি ভাত খেতে বসেছি, মা আরোহীকে বলে আরোহীকেও আমার পাশে খাবার খেতে বসিয়ে দিল। আরোহীর পাশে বসে আমার খাবার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাধ্য হয়ে বসতে হলো। মা ভাত বেড়ে দিল। বলে রাখা ভালো, টেবিলে শুধু আমি, ভাইয়া আর আরোহী বসে খাচ্ছিলাম, আর মা আর বৌদি খাবার বেড়ে দিচ্ছিল। বাবাকে টেবিলে না দেখে ভেবে নিলাম আমার উপর রাগ করে হয়তো আগেই খেয়ে চলে গিয়েছে। আমি সেই ছোট থেকেই সবসময় বাবার সাথে বসে খেয়েছি। আজকে বাবাকে ছাড়া খেতে ইচ্ছে করছিল না, তবুও পেটের জন্য খেতে হবে। আমি তরকারি দিয়ে ভাত মেখে যেই প্রথম রসটা মুখে দিব, তখনই হঠাৎ করে আমার চোখের পলক ফেলতে না ফেলতেই আমার সামনে থেকে আমার খাবার প্লেটটা সরে গেল। আর পর মুহূর্তেই খাবার প্লেটে পাকায় পড়ে ভাঙার শব্দ আমার কানে আসলো। আপনারা হয়তো ভাবছেন আরোহী আমার প্লেটটি নিয়ে পাকায় ফেলে দিয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা ভুল ভাবছেন। আপনাদের মতো আমিও ভেবেছিলাম হয়তো আরোহী আমার প্লেটটি পাকায় ছুঁড়ে মেরেছে। তাই আমি আরোহীর দিকে তাকালাম, তখন দেখতে পারলাম আরোহী আমার পিছনের দিকে তাকিয়ে আছে। আমি পিছনে তাকাতেই দেখলাম বাবা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমার হাতের ভাতগুলো গলায় না দিয়ে টেবিলের উপর রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তুমি সাগরের খাবারের প্লেটে এইভাবে পাকায় ছুঁড়ে মারলে কেন? বেশ করেছি, মেরেছি। কিন্তু কেন? ওর কি একটু লজ্জা করে না? এত কিছু হয়ে যাওয়ার পরেও নির্লজ্জের মতো খাবার খাচ্ছে। তার উপর থামলে কেন, পরেরটুকু বলো। তার উপর নিজের একটা টাকাও রোজগার করে না। এত বড় হয়ে গেছে তা এখনও বেকার, বাবার টাকায় চলে, ঘরে বসে বসে বাবার টাকা ধ্বংস করে, নিজে যখন একটা টাকাও রোজগার করে না, আর এসেছে ভালো ভালো খাবার খেতে। তুমি শেষ পর্যন্ত আমার ছেলের খাবার খাওয়া নিয়ে প্রশ্ন তুললে। তুমি না ওর বাবা, বাবা হয়ে ছেলের খাওয়া নিয়ে এত বড় কথা বলতে তোমার মুখে একবারও জন্য বাজলো না? না বাজলো না? ওর তো যৌতুকের টাকার প্রতি অনেক লোভ, যার জন্য নিজের বিয়ে করা বউকেও খারাপ কথা বলতে ওর মুখে বাজেনি। তাই আজকে থেকে আমার বাড়িতে ওর খাবার বন্ধ। যদি কোনোদিন টাকা রোজগার করে আমার হাতে দিতে পারে, তাহলে আমি ওকে এই বাড়িতে খেতে দিব। তার আগে আর এই বাড়িতে ভাত খেতে পারবে না। বাবা, এমনিতেই তো তুমি ওকে ত্যায্য পুত্র করে দিয়েছো, এখন কি তুমি ওকে এই বাড়িতে খেতেও দিবে না? না, দিব না। যেদিন ও টাকা রোজগার করে আমার হাতে দিবে, সেদিনই আমি ওকে এই বাড়িতে খেতে দিব। বাবা, সাগর না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে এত শাস্তি ওকে দিয়েন না। বৌমা, এই বাড়িতে তুমি যেমন বউ, তেমনই আরোহী মা ও বউ। আর হয়তো তুমি এতদিনে বুঝতেই পেরেছ, আমি এই বাড়িতে বউকে নিয়ে কেউ খারাপ কথা বললে তাকে ছাড় দেই না, হোক সে নিজের সন্তান বা অন্য কেউ। তাকে শাস্তি পেতেই হবে। তবুও যদি আমি আর কিছু শুনতে চাই না। তাই বলে তুমি ওর মুখের ভাত কেড়ে নেবে? ভাইয়া, তুই আর বাবার সাথে কথা বাড়াস না, বাবা তো ঠিকই বলেছে। বাবা, কি ঠিক বলেছো? যে রোজগার করতে পারে না তার আবার প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়ার কি দরকার আছে? যখন রোজগার করে বাবার হাতে টাকা দিতে পারবো তখনই না হয় খাবো। আর যতদিন রোজগার করতে পারবে না ততদিন কি করবে? ততদিন না হয় না খেয়ে থাকবো। বাবা, মা, তুই চিন্তা করিস না, আমি আমার উকিল বন্ধুর সাথে কথা বলছি। সে বলছে বিয়ে 6 মাস না হলে নাকি ডিভোর্স দেওয়া যায় না। তাই 6 মাস তোকে একটু এই শয়তানটার সাথে থাকতে হবে। যদি কালকে তোদের ডিভোর্সটা হয়ে যেত, তাহলে আমি কালকেই ওকে এই বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু কি আর করার, 6 মাস ওকে সহ্য করতে হবে। আমি আমার ঘরে আসার জন্য পা বাড়ালাম। সাগর, শুনে যা। হ্যাঁ ভাইয়া, বলো। চেয়ারে বস। আমি তোকে আমার ভাগের কিছু ভাত দেই, তুই সেইগুলো খেয়ে যা। সে সকালে নাস্তা করেছিলে, তারপর থেকে এখনো কিছু খাস নাই। এখানে বস, কিছু খেয়ে যা। না ভাইয়া, আমার পেট ভরে গিয়েছে, আমার আর খাবার খেতে হবে না, তুই খা। আমি সেখান থেকে আমার রুমে চলে আসলাম। দুপুরে পাওয়া কথায় যতটা না কষ্ট পেয়েছিলাম, এখন তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি কখনো ভাবতেই পারিনি বাবা শেষ পর্যন্ত আমার মুখের সামনে ভাত কেড়ে নেবে। যে বাবা আমাকে ছেড়ে কখনো খাইনি,
তার ভাগের ভাত আমাকে খাইয়ে দিয়েছে, সেই বাবাই কিনা শেষ পর্যন্ত আমার সামনের ভাত কেড়ে নিল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে একা একাই জল পড়ছে। তুমি কাজটা ঠিক করলে না। ছেলেটা সারাদিন পর মাত্রই ভাত খেতে বসেছিল আর তুমি কিনা ওর মুখের সামনের ভাত কেড়ে নিলে। আমি ঠিক করছি কিনা ভুল করছি সেটা আমাকে বুঝাতে এসো না। বাবা, আমি জানি তুমি আমার থেকে সব কিছুই বেশি জানো আর বেশি বুঝো, কিন্তু এত জানা সত্ত্বেও আজকে তুমি সাগরের মুখের সামনে ভাত কেড়ে নিয়ে অনেক বড় ভুল করে বসলে। তারপর ভাইয়াও আর না খেয়ে খাবার ফেলে সেখান থেকে উঠে চলে গেল। ভাইয়ার সাথে সাথে মা আর বৌদিও না খেয়ে সেখান থেকে চলে গেল। বাবা সেখানে দাঁড়িয়ে কিছু সময় কী জানি ভেবে বাবাও চলে গেল। এখন শুধু আরোহী একা টেবিলের সামনে চেয়ারে বসে রয়েছে। চেয়ারে বসে বসে আরোহী ভাবতে লাগলো, প্রতিশোধ নিতে একটা মিথ্যা কথা বললাম আর একদিনের মধ্যে কী থেকে কী হয়ে গেল। আমি তো এমনটা চাইনি। আমি চেয়েছিলাম শুধু সাগরকে কষ্ট দিতে, কিন্তু সাগরকে কষ্ট দিতে গিয়ে সম্পূর্ণ পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে। হঠাৎ করে আরোহীর মনের মধ্যে একটা অপরাধবোধ জেগে উঠল। তারপর আরোহী টেবিলের সব কিছু পরিষ্কার করে যেখানে যেটা ছিল সেখানে সেইটা রেখে রুমের দিকে রওনা দিল। অন্যদিকে আমি রুমে বসে বাবার কথা ভাবছিলাম আর কান্না করছিল। হঠাৎ করে পায়ের শব্দ পেয়ে চোখ মুছে দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে দেখতে পেলাম আরোহী রুমে আসছে। তাই চোখের জল মুছে একটা কাঁথা আর আমার মাথার বালিশ নিয়ে আমি রুম থেকে বেরোতে লাগলাম। তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? ড্রয়িং রুমে। কেন? ঘুমাতে। কেন? বিছানার কি হয়েছে? তুমি তো বিছানাতেই ঘুমোতে পারো। ছি ছি, কি বলছেন? আমি আপনার সাথে এক বিছানায় কি করে ঘুমাবো? কেন? আমার সাথে এক বিছানায় ঘুমোলে কি তোমার কোনো সমস্যা হবে? সমস্যা আমার না, আপনার হবে। কি করে? আমি যে কত খারাপ একটা মানুষ, যদি রাতে জোর করে আপনাকে ধর্ষণ করে বসি তাহলে কি হবে ভেবে দেখেছেন? তুমি সব কি উল্টাপাল্টা বলছো? উল্টোপাল্টা বলছি না, সঠিকই বলেছি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? কি প্রশ্ন? আমাকে আমার বাবার থেকে দূরে সরিয়ে আমার মুখের ভাত কেড়ে নিয়ে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিয়ে আপনি অনেক খুশি হয়েছেন, তাই না? না, আমি একটু খুশি হইনি। কেন খুশি হন নাই কেন? ও, বুঝতে পেরেছি, আপনি খুশি হন নাই কেন। কি বুঝতে পেরেছো? আপনার প্রতিশোধ নিয়ে মন ভরেনি আমার উপর। আপনার এখনও রাগ রয়েছে। আচ্ছা, এরপর কি আপনি আবার কোনো মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন, নাকি অন্য কিছু করবেন? আমার একটা কথা রাখবেন। কি কথা? পরের বার আমার সাথে যা কিছুই করেন না কেন আমাকে একটু জানিয়ে করিয়েন। জানেন, হঠাৎ করে এমন মিথ্যা অপবাদ যদি কেউ দেয় না তাহলে অনেক কষ্ট হয়। এই কষ্ট থেকে না মরে যাওয়া অনেক ভালো। কিছু না মনে করলে আরেকটা কথা রাখবেন। কি? দয়া করে যদি সম্ভব হয় এর পরের বার আমার উপর অন্য কোনো মিথ্যা অপবাদ না দিয়ে আমাকে একটা বিষের বোতল এনে দিয়েন। আমি হাসতে হাসতে খেয়ে মরে যাব। সত্যি বলছি, এত কষ্ট সহ্য করার চেয়ে বিষ খেয়ে মরে গেলেও অনেক শান্তি পাবো। কথাটা বলার পরই খেয়াল করলাম আমার চোখ দিয়ে জল পড়ছে। আরোহীকে আমি আমার চোখের জল দেখাতে চাই না। আমার চোখের জল দেখে হয়তো আরোহী অনেক খুশি হবে, তাই সেখান থেকে ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমে রাখা সোফায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল আর শুরু হলো আমার এক নতুন জীবন। এই জীবনে কি কি কষ্ট সহ্য করতে হবে তা আস্তে আস্তে বুঝতে পারবো। সকালে সোফায় শুয়েছিলাম, তখন মা, বাবা, ভাইয়া, বৌদি আসলো। আমাকে সোফায় ঘুমাতে দেখে মা আমাকে ডাক দিল। কিরে, তুই কি কালকে রাতে এখানে শুয়েছিলি নাকি? হ্যাঁ। কেন? তোর নিজের ঘর কি হয়েছে? আমার ঘরে তো আরোহী ঘুমাচ্ছে। তাতে কি হয়েছে? তুই ওর সাথেই ঘুমালি না কেন? না না, আমি তো খারাপ। পরে যদি ঘুমের ঘরে ভুল করে আমার হাত আরোহীর শরীরে লেগে যায় তাহলে আবার হয়তো বাবার কাছে বিচার দিবে যে আমি ওর সাথে খারাপ কিছু করতে চাচ্ছিলাম। তারপরে বাবা হয়তো আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। তাই বলে তুই এখানে ঘুমাবি? বাড়িতে তো আরও অনেক রুম আছে, সেখানে না হয় ঘুমাতি। এই বাড়িতে তো আর
আমার কোনো অধিকার নাই, তাই এখন কোনো ঘরে যাওয়ার আগে তোমাদের অনুমতি লাগবে। তোমাদের অনুমতি ছাড়া কোনো ঘরে ঢুকলে তোমরা রাগ করবে না? সাগর, তুই হঠাৎ এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আচ্ছা তোমরা থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তারপর আমি আমার রুমে ফ্রেশ হতে চলে গেলাম। মা, সাগর হঠাৎ আমাদের সাথে এমন করে কথা বললো কেন? কি হয়েছে ওর? ছোট থেকেই সাগরের রাগ অভিমান একটু বেশি। আগে যখন ওর বাবা ওকে বকা দিত তখন সাগর অভিমান করে সারাদিন না খেয়ে থাকতো। আর কালকে তোর বাবা ওর সাথে যা করলো তারপরে এইসব হওয়া তো স্বাভাবিক। আমরা তো কিছু করি নাই। সাগরকে যা বলেছে বাবাই তো বলেছে, তাই বলে আমাদের সাথে কথা এমন করে বলবে? সাগর এমনই, একজনের উপর রাগ করলে সবার উপর অভিমান করে থাকে। এখন চল তাড়াতাড়ি নাস্তা তৈরি করে নি, সাগর ফ্রেশ হয়েই নাস্তা করতে চাইবে। ঠিক আছে মা, চলুন। আমি ফ্রেশ হয়ে ভালো শার্ট প্যান্ট পরে বের হয়ে আসলাম। ফ্রেশ হয়ে বের হওয়ার পর আরোহী আমার সামনে এসে দাঁড়ালো। হয়তো আমাকে কিছু বলবে, কিন্তু আরোহী কিছু বলার আগেই আমি আমার আলমারি থেকে আমার একটা ফাইল বের করে ঘরের বাহিরে চলে আসলাম। আমার পিছনে পিছনে আরোহীও আসলো। আমি ড্রয়িং রুমে আসতে দেখলাম সবাই নাস্তা করতে বসেছে। আমি সেই দিকে একবার তাকিয়ে দরজা দিয়ে বেরিয়ে আসতে লাগলাম। আমাকে বেরিয়ে আসতে দেখে মা আমাকে পিছন থেকে ডাক দিল। সাগর, এত সকালে কোথায় যাচ্ছিস? বাহিরে কেন? দেখি কোথাও চাকরি পাই কি না। যাচ্ছিস যখন কিছু খেয়ে যা। মা, তুমি কি ভুলে গিয়েছো এই বাড়িতে আমার খাবার বন্ধ হয়ে গিয়েছে? কালকে বাবার রাগের মাথায় কি না কি বলে দিয়েছে, তার জন্য তুই রাগ করে থাকবি? বড় দাদা, তুমি হয়তো একটা কথা জানো না। কি? রাগের মাথায় মানুষ সবসময় সত্যি কথা বলে, আর বাবা কালকে সেটাই করেছে। তাছাড়া আমি বেকার, আমি আর কতদিন বাবার টাকায় চলবো? আমার তো কিছু করে খেতে হবে, তাই না? এটা তো কোনো তোর দুষ্টামি করার বয়স। এটা তো তোর দুষ্টামি করার বয়স। তাছাড়াও কাজ করার জন্য তো আমি আর বাবাই আছি। পরে যখন তুই চাকরি করবি তখন তো আর মজা করতে পারবি না। এতদিন মজা করে কাটিয়েছিস, আর কিছুদিন না হয় কাটা। না রে ভাইয়া, তোদের দুইজনের টাকায় খেতে খেতে আমার বদ অভ্যাস হয়ে গিয়েছে। আরও যদি এমনি করে খাই তাহলে একদিন দেখবি আমি পেট ফেটে মরে যাব। সেই কালকে থেকে কিছু খাসনি? আমি তো ঠিকই বলেছি, আমি এতদিন এই বাড়ির অনেক ভাত খেয়ে নষ্ট করেছি। সেইগুলোর সুদ না দিলে তো আমি মরেও শান্তি পাবো না। সাগর, তুই হঠাৎ এসব কি আপিজাবি বলছিস? আর কে বলেছে তুই এতদিন এই বাড়ির ভাত খেয়ে নষ্ট করেছিস? কেন? কালকে বাবাই তো বলল, আমি যদি এতদিন এই বাড়ির ভাত খেয়ে নষ্ট না করতাম তাহলে কি বাবা এই বাড়ি থেকে আমার ভাত খাওয়া উঠিয়ে দিত? অবশ্য বাবা যা করেছে ভালোই করেছে, আমাকে আমার সঠিক জায়গায় দেখিয়ে দিয়েছে। আর হ্যাঁ বাবা, চিন্তা করো না, আমি এতদিন তোমার যতটা নষ্ট করেছি এক এক করে সব টাকা শোধ করে দিব। তুমি শুধু আমাকে কিছুদিন সময় দাও, তাহলেই হবে। ওহ, আমি তো একটা জিনিস দিতে ভুলেই গিয়েছিলাম। বাবা, এই নাও আমার মোবাইল, বাইকের চাবি আর মানিব্যাগ। মানিব্যাগে কত টাকা আছে জানি না, কিন্তু আস্তে আস্তে আমি সব শোধ করে দিব। তুই এসব দিয়ে যাচ্ছিস কেন? তাহলে তুই চলবি কি করে? মা, এইসব ছাড়াও তো মানুষ দুনিয়ায় বাঁচে। তারা যেমন করে বাঁচত আমিও ঠিক তেমন করেই বাঁচব। যদি কোনোদিন টাকা রোজগার করতে পারি তাহলে তখন না হয় কিনে নিব। কথাটা বলে আমি বাড়ি থেকে চোখ মুছতে মুছতে বেরিয়ে আসলাম। মা আর বৌদি আমাকে পিছন থেকে কয়েকবার ডেকেছিল, কিন্তু আমি শুনি নাই। বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আজকে অনেক রৌদ্র, বাবার মতো হয়তো সূর্য মশাইও আমার উপর রেগে আছে, তাই তো এত কষ্ট দিচ্ছে। হাঁটতে হাঁটতে কয়েক অফিসে গিয়ে চাকরির কথা বলতেই কেউ কেউ সরাসরি না করে দিয়েছে, আবার কেউ কেউ টাকা ছাড়া চাকরি দিবে না। দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে। এমনিতেই কালকে থেকে পেটে কিছু পড়েনি, তার উপর আজকে এত হাঁটা, দুইটা মিলিয়েই আমার অনেক খিদে লেগেছে আর শরীরটা অনেক ক্লান্ত। সাথে একটা টাকাও নেই যে কিছু কিনে খাবো, তাই রাস্তার পাশের এক দোকান থেকে কয়েক গ্লাস জল খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটতে লাগলাম।
নতুন কোনো অফিসে কাজের খোঁজে। কিছু সময় হাঁটার পর আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। সাথে সাথে গাড়ি থেকে বড় দাদা বেরিয়ে আমার সামনে আসলো। সাগর, তুই রাস্তা দিয়ে এমন করে হাঁটছিস কেন? রাস্তার মানুষ রাস্তায় থাকবে না তো কোথায় থাকবে? তুই কী সব উল্টাপাল্টা বলছিস? আর তো কি এমন দেখাচ্ছে কেন? ও কিছু না, হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গিয়েছি তো তাই এমন দেখাচ্ছে। তুই আমার সাথে গাড়িতে বস, এখন আমরা বাড়িতে যাব। না, আমি এখন বাড়িতে যেতে পারবো না। কেন? আমাকে আরও 3-4টা অফিসে যেতে হবে। ঠিক আছে, বাড়িতে না গেলে আমার সাথে অন্তত হোটেলে চল। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তোর খাবারের প্রয়োজন। হোটেলে গিয়ে কিছু খেয়ে নিবি। না না, আমি খেতে পারবো না। কিছু হবে না, তাছাড়া আমি তো আর বাবাকে বলবো না। তুই চল আমার সাথে। না বড় দাদা, এখন আমাকে যেতে দাও, অনেকটা পথ যেতে হবে। তাহলে অন্তত এই টাকাগুলো নিয়ে যা, কিছু টাকা দিয়ে খেয়ে নিস আর কিছু টাকা দিয়ে গাড়িতে করে যাস। না, আমি এমনিতেই যেতে পারবো। আমি বড় দাদাকে সরিয়ে আবার হাঁটতে লাগলাম। বড় দাদা আমাকে এমনভাবে হাঁটতে দেখে আর সহ্য করতে না পেরে বাড়িতে চলে গেল। আজকে বাবা অফিসে যায়নি। বাবা সোফায় বসে টিভি দেখছিল আর বড় দাদা সোফায় গিয়ে বসলো। বড় দাদাকে দেখে বৌদি আর মা এগিয়ে আসলো। তোমার কি সাগরের সাথে দেখা হয়েছিল? মোবাইল নিয়েও যায় নাই যে কল করে বাড়িতে আসতে বলবো। কি রে, তুই এমনভাবে রান্না করছিস কেন? তোর সাথে কি সাগরের দেখা হয়েছিল? হ্যাঁ, আমি একটা কাজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম সাগর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় জানে যাচ্ছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল ওর অনেক পেট খালি। জানো মা, কত করে বললাম বাড়িতে আসতে, না হলে হোটেলে গিয়ে খাবার খেয়ে আসতে। এমনকি ওকে টাকা দিতেও চাইলাম, কিন্তু আমার একটা টাকাও নিল না, উল্টো হেঁটে চলে গেল। এই রোদ্রে নাকি ওর 3-4টা অফিসে যাবে। তুই ওকে জোর করে নিয়ে আসতে পারলি না? ও কি জীবনে এত কষ্ট করেছে নাকি? ওর জানি কত কষ্টই না হচ্ছে। আনতে চেয়েছিলাম তো, কিন্তু তুমি তো জানো ও যেটা করতে চায় সেটাই করেই ছাড়ে। তারপর আর কেউ কিছু বলতে পারলো না। সবাই বসে বসে কান্না করতে লাগলো। বাবা এইসব দেখে সেখান থেকে নিজের রুমে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। সবাই আমার বাসায় ফেরার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি বাসায় ফেরার মতো অবস্থায় নেই। আজকে রাতে আমি বাসায় যেতে পারবো কিনা সেইটাও জানি না। আমার সাথে কি হয়েছে সেইটা জানার জন্য পরের পার্টে জানতে পারবেন। পরের পার্ট আসা না পর্যন্ত অপেক্ষা করুন। রাতে সবাই ড্রয়িং রুমে বসে আমার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করছে, আর বাবা বসে বসে টিভি দেখছে। রাত 11টা বেজে গেল, কিন্তু এখনও আমার বাড়িতে ফেরার কোনো নামগন্ধ নাই। তাই সবাই চিন্তা করছে আমার কিছু হয়ে গেল নাকি। শান্ত, তুই একটু বাইরে গিয়ে দেখে সাগরকে খুঁজে বাড়িতে নিয়ে আস না। ওকে আমি কোথাও খুঁজবো? যদি কোনো নির্দিষ্ট জায়গায় যেত তাহলে আমি এত সময় গিয়ে ওকে নিয়ে আসতাম, কিন্তু এত বড় শহর, সাগর এখন কোথায় আছে আমি তো কিছুই জানি না। তোমার জানতে হবে না, তুমি গাড়ি নিয়ে ওকে খুঁজে নিয়ে আসো। দরকার পড়লে আজকে সারা রাত ওকে সম্পূর্ণ শহরে খুঁজবে। প্রতিদিন এমন সময় তো সাগর বাড়িতে ফিরে আসে, আজকে কেন যে আসছে না? তার উপর 2 দিন ধরে কিছু খাইনি। কিছু হয়ে গেল নাকি কে জানে। মা, তুমি কান্না থামাও, আমি গিয়ে দেখি সাগরকে কোথাও খুঁজে পাই কিনা। হ্যাঁ বাবা, একটু তাড়াতাড়ি যা, তাছাড়া এই বাড়িতে তো সাগরকে নিয়ে কারোর চিন্তা নাই। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি এত চিন্তা করো না, তাহলে আবার তোমার শরীর খারাপ করবে। তারপর ভাইয়া গাড়ির চাবি নিয়ে দরজা খুলে বের হবে, তখনই দেখলো দরজার সামনে জয়, রাজু এবং তাদের সাথে আমার আরও কিছু বন্ধু আমাকে তাদের কাঁধে করে নিয়ে আসছে। সাগর, তোর কি হয়েছে? তো কি এমন দেখাচ্ছে কেন? ভাইয়ার চিৎকার শুনে বাড়ির সবাই দরজার সামনে চলে আসলো। জয়, সাগরের কি হয়েছে? কাকি, আমরা ঠিক জানি না, আমরা ওকে যখন পেয়েছি তখন থেকেই এমন জ্ঞান ছিল। তোমরা ওকে কোথায় পেলে? আমরা সবাই এক জায়গা থেকে আসছিলাম, তখন রাস্তার মধ্যে সাগরকে পড়ে থাকতে দেখে সবাই মিলে ওকে ওইখানে নিয়ে আসলাম। তোমরা ওকে একটু ওর রুমে নিয়ে যাও। আর শান্ত, তুই ডাক্তারকে ফোন করে এখনই আসতে বল। আচ্ছা। জয় এবং বাকিরা আমাকে আমার রুমে নিয়ে শুইয়ে দিল।
আমার সাথে সাথে সবাই আমার রুমে আসলো। কাকি, আমরা তাহলে এখন আসি, বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই সকালে এসে সাগরকে দেখে যাব। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। সবাই চলে গেল। এইদিকে আমার এই অবস্থা দেখে মা আর বৌদি কান্না শুরু করে দিয়েছে। আরোহীর চোখের কোণেও জল এসে পড়েছে। কিছু সময় পর ডাক্তার আসলো। আমাকে ডাক্তার দেখলো। ও এমনভাবে অজ্ঞান হয়ে আছে কেন? ভয়ের কিছু নেই। আচ্ছা, আপনারা কি ওর খাবারের দিকে খেয়াল রাখেন না? কেন বলুন তো? সাগরকে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে খায় নেই, তাই দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে গেছে। তাছাড়া তো আর কোনো ভয়ের কারণ নেই। না, আমি এখন একটা স্যালাইন দিয়ে যাচ্ছি, এতে শরীরের দুর্বলতা কিছুটা হলেও কেটে যাবে। আর একটা ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছি, এতে ওর ঘুম ভালো হবে। আর ওর জ্ঞান ফিরবে কখন? সব কিছু ঠিক থাকলে কালকে সকালে। আচ্ছা। তারপর ডাক্তার আমাকে স্যালাইন আর সুই দিয়ে চলে গেল। মা আর বৌদি আমার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। বাবা আমাকে দেখার জন্য সামনে আসছিল, তখন মা বলে উঠল, খবরদার তুমি আমার ছেলের কাছে আসবে না। কেন? সাগর তো আমারও ছেলে। না, সাগর শুধু আমার ছেলে। ও যদি তোমার ছেলে হতো তাহলে কালকে তুমি ওকে ত্যায্য পুত্র ও ওর মুখের সামনে ভাত কেড়ে নিতে পারতে না। তাই বলে আমি ওকে একটু ধরতে দিব না? না, দিব না। যে বাবা নিজের ছেলের মুখের সামনে থেকে ভাত কেড়ে নিতে পারে তাকে আমি আমার ছেলেকে স্পর্শ করতে দিব না। এতে আমার ছেলের ক্ষতি হতে পারে। আমি আমার ছেলেকে স্পর্শ করলে ওর ক্ষতি হবে? হ্যাঁ, হবে। মার কথা শুনে বাবা আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। বাবা সেখান থেকে চোখের জল নিয়ে চলে গেল। তারপর মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে চোখের জল ফেললো। এইভাবে আরও কিছু সময় চলে গেল। মা, আপনারা কি একটু বিশ্রাম করুন, আমি তো এখানে আছি। আমি না হয় ওর খেয়াল রাখবো। ঠিক আছে, সাগরের জ্ঞান যখন ফিরবে আমাদের সাথে সাথে ডাক দিও, আমরা চলে আসব। আচ্ছা। তারপর সবাই চলে গেল। আরোহী দরজা বন্ধ করে আমার মাথার কাছে এসে বসলো। আমাকে এই অবস্থায় দেখে কেন জানি আরোহীর চোখ দিয়ে জল বেরিয়ে পড়তে লাগলো। আরোহীর ভিতরের অপরাধী বোধটা বেরিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে আরোহী কান্না করতে লাগলো। আমাদের যখন সম্পর্ক ছিল তখন আমি একদিন আরোহীকে বলেছিলাম, আমাদের বিয়ের পর আমার যদি কখনো শরীর খারাপ থাকে তাহলে তুমি আমার মাথা তোমার কোলে নিয়ে আমার চুলে বিলি কেটে দিও, দেখবে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। এই কথাটা আরোহীর মনে পড়ে গেল। আরোহী আমার মাথা তার কোলে তুলে নিল আর আমার চুলে বিলি কেটে দিতে লাগলো। তার সাথে চোখের জল ফেলতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে ঘুম ভাঙার সাথে সাথে আমি নিজেকে আরোহীর কোলে আবিষ্কার করলাম। সাথে সাথে আমি কোল থেকে সরে নিজের বালিশে আসার চেষ্টা করলাম, কিন্তু শরীর দুর্বল থাকার কারণে কোল থেকে আর উঠতে কষ্ট হচ্ছিল। তবু আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। হঠাৎ করে আরোহীর ঘুম ভেঙে গেল। আমাকে ওর কোল থেকে উঠতে দেখে আরোহী বলতে লাগলো, কি করছো তুমি? উঠতে যাচ্ছ কেন? আমি এখানে কি করে আসলাম? তুমি কালকে রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলে আর সেখান থেকে তোমার বন্ধুরা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। তা বুঝলাম, কিন্তু আপনি আমার মাথা আপনার কোলে নিয়ে রেখেছেন কেন? তুমি না একদিন বলেছিলে তোমার শরীর খারাপ থাকলে তোমার মাথা আমার কোলে নিয়ে তোমার চুলে বিলি কেটে দিতে, তাই তো আমি নিয়েছিলাম। এমন কত কথাই তো আমি বলেছিলাম, সেইগুলোই যখন রাখেননি তাহলে শুধু শুধু এসব করার কি আছে? তাছাড়া বাবা তো বলেই দিয়েছে আমার মতো শয়তানের সাথে আপনাকে থাকতে দিবে না। কিছুদিন পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাহলে শুধু শুধু মায়া বাড়িয়ে কী লাভ? কারো মায়া কাটানো যে কত কষ্টের তা আমিই জানি। আরোহী কিছু বলবে তার আগেই ঘরের দরজায় কেউ টোকা দিল। আরোহী আমার মাথা বালিশে রেখে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো মা আর বৌদি দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে তারা দুইজনেই আমার পাশে এসে বসলো। বাবা, তোর শরীরটা এখন কেমন আছে? আগের থেকে কিছুটা ভালো। ডাক্তার বলেছে দুর্বলতার কারণে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। এখনো কি তোর দুর্বলতা লাগছে? হ্যাঁ, শরীর কিছুটা দুর্বল লাগছে, কিন্তু তোমরা চিন্তা করো না, একটু পরেই ঠিক হয়ে যাব। তাহলে তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসি। স্যুপ খেলে শরীরের দুর্বলতা চলে যাবে। বৌদি, তার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই ঠিক হয়ে যাব।
তুই কি এখনো তোর বাবার কথা মনে করে না খেয়ে থাকবি? মা বাবা তো কিছু ভুল বলেনি। রোজগার না করতে পারলে মানুষেরা তো কিসের খাওয়া? যারা টাকা আয় করে না তারা 2-1 দিন না খেয়ে থাকলে মরে যাবে না? তুই তোর বাবার উপর রাগ করে আমাদের কষ্ট দিচ্ছিস কেন? তোদের বাবা ছেলের রাগের মাঝে আমরা শুধু শুধু কষ্ট পাচ্ছি। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, তোমরা নিজেরাই শুধু শুধু কষ্ট পাচ্ছ। এতে আমি কি করতে পারি? তাই বলে? মা, আমি একটু ঘুম আসবো। তোমরা যদি এখন চলে যাও তাহলে অনেক ভালো হতো। তারপর মা আর বৌদি কিছু না বলেই সেখান থেকে চলে গেল। মা আর বৌদি চলে যাওয়ার পর আরোহী আমার মাথার কাছে এসে বসে যেই আমার মাথায় হাত দিবে তখনই আমি বলে উঠলাম, আপনি যদি এখন এখান থেকে না যান তাহলে কিন্তু আমি বিছানা থেকে উঠে চলে যাব। কিন্তু আপনি যাবেন নাকি আমি যাব? আরোহী আর কথা না বাড়িয়ে চলে গেল। দেখতে দেখতে একটু সকাল হলো। জয় আর বাকি বন্ধুরা আমাকে দেখতে আসলো। জয়, হ্যাঁ বলো। তোর কাছে কি 1000 টাকা হবে? কেন? আমার দরকার ছিল, তোকে আমি কিছুদিন পর ফিরিয়ে দিব। এই নে 2000 টাকা। আর আমাকে ফিরিয়ে দেওয়ার দরকার নেই। তুই আমাকে কত সময় কত টাকা দিয়েছিস, আমি তো তোকে সেগুলো আজও ফিরিয়ে দেইনি। তাই তোর আর আমাকে ফিরিয়ে দেওয়ার দরকার নেই। আচ্ছা। তারপর আরও কিছু কথা বলে ওরা চলে যায়। ওরা যাওয়ার পর আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে বাড়ির বাহিরে চলে যাই। মা আর বৌদি আমাকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে বেরিয়ে আসি। তারপর সেই টাকা থেকে হোটেল থেকে পেট ভরে খেয়ে নিলাম। তারপর আমি হঠাৎ করেই এই শহর থেকে হারিয়ে গেলাম কোনো এক অজানা জায়গায়। দুপুর পেরিয়ে বিকাল শেষ হবে তবু আমি বাড়ি ফিরছি না দেখে বাবা আর ভাইয়া গাড়ি নিয়ে আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর বাড়িতে মা, বৌদি আর আরোহী কান্না শুরু করে দেয়। বাবা আর ভাইয়া সম্পূর্ণ শহর খুঁজে আমাকে না পেয়ে রাতে নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। বাবা আর ভাইয়ার সাথে আমি নেই, এইটা দেখে মা আরও বেশি করে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তারা তো জানে না আমি আর বাড়িতে ফিরবো না। আমি কোনো এক অজানা জায়গায় চলে গিয়েছি। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। সম্পূর্ণ রাতে কেউ 2 চোখের পাতা একবারের জন্যও এক করেনি। ভাইয়া আর বাবা আমাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে। মা, বৌদি আর আরোহী বসে বসে কান্না করেছে। অন্যদিকে আরোহী মনে মনে নিজেকে দোষ দিচ্ছে যে আজকে আমার জন্য সাগরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনিতে অসুস্থ, তারপর সারাদিন রাত কোথায় চলে গিয়েছে তারও কোনো খবর নেই। মোবাইলও সাথে করে নিয়ে যাইনি যে যোগাযোগ করতে পারবো। এইসব মনে মনে বলে নিজেকে দোষ দিতে থাকে আর কষ্ট পেতে থাকে। ভাইয়া আমার সবগুলো বন্ধুদের ফোন দিয়েছে, তাদের বারবার করে জিজ্ঞেস করেছে আমি কি তাদের সাথে নাকি আমাকে তারা কোথাও দেখেছে, কিন্তু সবার একটাই উত্তর না, কেউ আমাকে কোথাও দেখেনি। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, বাড়ির সবাই এখনও কান্না করছে। মা, তুমি আর কান্না করো না। আমি এখন আবার দেখতে যাচ্ছি সাগরকে কোথাও পাওয়া যায় কিনা। আগে তুই সাগরকে আমার সামনে নিয়ে আয়, তারপরে আমি আমার কান্না থামাবো। এমনিতেই আমার ছেলেটা 3 দিন ধরে কিছু খায়নি, তার উপর অসুস্থ। জানি না এখন কোথায় আছে, কি করছে। মা, আপনি কান্না থামান। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে চলবে? উনি তো যাচ্ছেন সাগরকে খুঁজতে, এখন নিশ্চয়ই উনি সাগরকে খুঁজে নিয়ে আসবেন। আপনি চিন্তা করিয়েন না। কিভাবে চিন্তা করব না? কালকে থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি একটু মাকে বোঝাও, আমি যাচ্ছি তো সাগরকে খুঁজতে। আর মা, তুমি চিন্তা করো না, আমি সাগরকে সাথে করে বাড়িতে ফিরবো। ঠিক আছে, সাবধানে যেও। তারপর ভাইয়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সম্পূর্ণ শহরের প্রতিটা রাস্তায় হাসপাতাল আমাকে খুঁজলো, কিন্তু আমাকে কোথাও পেল না। আর এইদিকে দুপুর 2টা বেজে গেছে, তবু আমার বাড়িতে ফেরার কোনো খবর নেই। দুপুর 2টার দিকে ভাইয়া ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসলো। এর মধ্যে বাবাও একবার গাড়ি নিয়ে আমাকে খুঁজে এসেছে, কিন্তু পাইনি। সবাই ড্রয়িং রুমে বসেছিল। ভাইয়া ঘরে আসতে দেখে মা ভাইয়ার কাছে গেল। শান্ত, সাগর কোথায়? কি রে, কথা বলছিস না কেন? সাগর কোথায়? তুই না বলেছিলি সাগরকে নিয়ে বাড়িতে ফিরে আসবি? তাহলে সাগর কোথায়? মা, বিশ্বাস করো, সাগরকে আমি সম্পূর্ণ শহর খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এমনকি আমি সাগরকে তুমি সাগরকে কি? কি হলো বলছিস না কেন? তুই সাগরকে কি? আমি সাগরকে এই শহরের প্রতিটা হাসপাতালে খুঁজেছি, কিন্তু সেখানেও পাইনি। ঠাস ঠাস, তুই ভাবলি কি করে আমার ছেলে মরে গিয়েছে? তুই জানিস না সাগর আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। জানি, কিন্তু সাগরকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই মা,
তাই বলে তুই ভেবে নিলি সাগর কালকে রাতে মারা গিয়েছে? একটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, সাগর আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। তুমি এমন করে কান্না করো না। দেখবে আমরা ঠিক সাগরকে খুঁজে বের করে আনবো। কবে? আমার ছেলেটা মারা যাওয়ার পর? তুমি এমন করে কথা বলছো কেন? দেখবে সাগরের কিচ্ছু হবে না। চুপ, একদম চুপ। আজকে যা যা হচ্ছে সব তোমার জন্য। তুমি যদি সেই দিন আমার ছেলের মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে এইসব কথা না বলতে, তাহলে আমার ছেলেটা এমন পাগলামি করতো না। আমি জানি এসব আমার জন্য হচ্ছে, কিন্তু তুমিই বলো আমি কি করব। যখন রাগের মাথায় ওইসব বলে দিয়েছি আর করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ওইসব করতে বা বলতে চাইনি। সাগর তো আমারও ছেলে, তাই না? তুমি আর ওইসব মুখ দিয়ে আমার ছেলের নাম নিবে না। কেন, ও কি আমার ছেলে না? না, সাগর তোমার ছেলে না। কেন? কেন নয়? তুমি সেই দিন সাগরকে ত্যায্যপুত্র করে দিয়েলে, তোমার মনে নেই? তাহলে এখন কোন অধিকারে ওকে ছেলে বলতে এসেছো? তুমি আমার বাইরের রাগটাই দেখলে, আমার মনের কথা একবারও জানতে চাইলে না। দরকার নেই আমার তোমার মনের কথা জানার। আমি শুধু জানি এরপর থেকে তুমি আমার ছেলেকে নিজের ছেলে বলবে না। তুমি না করার কে? সাগর আমারও ছেলে, আর আমার ছেলেকে নিজের ছেলে বলা কেউ কি বিরত রাখতে পারবে না? হ্যাঁ, তোমার ছেলে হাসালে? কেন? যাকে 2 দিন আগে ত্যায্যপুত্র করে দিলে তাকে তুমি কোন অধিকারে নিজের ছেলে বলছো? আমার রক্তের অধিকারে। আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তুমি সাগরকে কতটা চেনো? কেন? তুমি কি মনে করো তুমি ওকে যে কষ্ট দিয়েছো, তারপরে তুমি ওর সামনে গিয়ে রক্তের অধিকার নিয়ে দাঁড়ালে সাগর তোমাকে ক্ষমা করে তোমার সাথে কথা বলবে? কেন বলবে না? এত বছর হয়ে গেল, তুমি এখনো সাগরকে সঠিকভাবে চিনিয়ে উঠতে পারলে না, আর তুমি বলছো তুমি সাগরের বাবা। আমি আমার ছেলেকে এখনো চিনতে পারিনি, মানে কি? তুমি যদি তোমার ছেলেকে চিনতে, তাহলে এতদিনে বুঝে যেতে ওকে যে কষ্ট দেয় বকে তাকে সে এত সহজে ক্ষমা করে না। সবাই আর আমি একা না, আমি জানি আমার ছেলে আমাকে ক্ষমা করে দিবে। এত সহজে না। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছ যে সবাই আর তুমি এক না। যদি এক হতে তাহলে সবার মতো তুমি ওকে কষ্ট দিতে পারতে না, আর ও তোমার কথায় এত কষ্টও পেত না। তুমি যাই কিছু বলো না কেন, আমি আমার ছেলেকে চিনি। আমি যদি ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে আমার সাথে ও কথা না বলে থাকতেই পারবে না। চেষ্টা করে দেখতে পারো, আমি জানি ও তোমাকে এত সহজে ক্ষমা করবে না। মা বাবা, তোমরা এসব কি শুরু করলে? সাগরকে পাওয়া যাচ্ছে না আর তোমরা ঝড়কা শুরু করে দিয়েছো। হ্যাঁ, তুই আমার সঙ্গে পুলিশ স্টেশনে চল, কেন? একটা নিখোঁজ ডায়েরি করে আসি। আমরা তো সাগরকে খুঁজে পেলাম না, পুলিশ যদি পায়। হ্যাঁ চলো, আমিও যাব ভাবছিলাম। ঠিক আছে, কথা না বাড়িয়ে চল। আচ্ছা। বাবা আর ভাইয়া বসা থেকে উঠে গাড়ির চাবি নিয়ে যেই রওনা দিবে, তখনই বাবার মোবাইলে একটা ফোন আসে। বাবা ফোনটা ধরে কিছু সময় কথা বলে কেমন জানি অস্থির হয়ে ওঠে। কিছু সময় কথা বলে ফোন রেখে দেয়। বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কে ফোন করেছিল? কথা বলার সময় নেই, সবাইকে গাড়িতে উঠতে বল। আমার ছেলেকে না খুঁজে তুমি আমাদের কোথায় নিয়ে যেতে যাচ্ছ? আমরা সাগরের কাছেই যাচ্ছি। বাবা, সাগর এখন কোথায় আছে? কেমন আছে ও? সুস্থ আছে তো? বৌমা, এখানে কথা বলার সময় নেই, তোমরা সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, আমাদের এখনই যেতে হবে। কিন্তু আমরা কোথায় যাব? সেখানে পৌঁছানোর পরেই দেখতে পাবে, এখন গাড়িতে উঠে বসো। আচ্ছা। সবাই গাড়িতে বসার পর বাবা গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 4 ঘন্টা গাড়ি চালানোর পর তারা গন্তব্যে এসে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নামার পর অনেকটা অবাক হয়েছিল, কারণ বাবা তাদের হঠাৎ এখানে নেই আসলো কেন, আর আমি এখানে আসলাম কেন, আর আমি এখানে আসলাম কখন, কিভাবে, বা আমি কি সত্যি এখানে আছি নাকি, এই কথাটাই কারো মাথায় ঢুকছে না। তাই সবাই বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তুমি আমাদের এখানে নিয়ে আসলে কেন? সাগর কি বড় দিদির বাড়িতে আসে? আর যদি এখানেই এসেই থাকে তাহলে কবে এসেছে? হ্যাঁ, তখন নীলিমা আমাকে ফোন করে তখন বলল সাগর নাকি কালকে দুপুরে ওখানে এসেছে, কিন্তু কিন্তু কি? এখানে এসেও কালকে কিছু খায়নি,
তাই আবার অসুস্থ হয়ে পড়েছে। বাবার মুখে কথাটা শুনে মা আর বাহিরে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সেখান থেকে সরাসরি দরজার সামনে এসে কলিং বেল বাজালো। একটু পর বড় দিদি এসে দরজা খুলে দিল। নীলিমা, সাগর কোথায়? মা, আগে কান্না বন্ধ করো, তারপরে বলছি। না, তুই আগে বল সাগর কোথায়? সাগর এখন রুমে ঘুমাচ্ছে। সাগর আজকে সকালে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তাই ডাক্তার এসে ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছে। ও, আমি সাগরের কাছেই যাব। তুই আমাকে ওর কাছে নিয়ে চল। মা, সাগর কিছু সময় হলো ঘুমাচ্ছে। তুমি যদি এখন ওর সামনে গিয়ে কান্নাকাটি করো তাহলে সাগরের ঘুম ভেঙে যাবে। তাই তুমি এখানে শান্ত হয়ে বসো। দিদি, সাগর এখন কেমন আছে? ভালো, কিন্তু একটা কথা বলো তো, সাগরের কি হয়েছে? কি হয়েছে মানে? মানে সাগর কালকে আমার এখানে আসার পর থেকেই ওর জামাইবাবুকে বলছে ওকে একটা চাকরি খুঁজে দিতে, আর চাকরি না খুঁজে দেওয়া আগ পর্যন্ত ও কিছু খাবে না। সাগর তো আগে এমন ছিল না। সত্যি করে বলো তো কি হয়েছে? কি হলো বল, কি হয়েছে? বুঝতে পেরেছি, তুই বলবি না। মা, তুমি আমাকে বলো তো, সাগরের হঠাৎ এমন কি হলো যার জন্য ওর চাকরির প্রয়োজন হলো? আমাদের এত বড় ব্যবসা থাকা সত্ত্বেও ওর চাকরির প্রয়োজন কেন? প্রশ্নটা আমাকে না করে তোর বাবাকেই কর। কেন? কারণ সাগরের সাথে যা কিছু হয়েছে, যার জন্য সাগরের এই অবস্থা, যার জন্য সাগর চাকরি খুঁজছে, আর যার জন্য সাগর 4 দিন খাবার খাওয়া বন্ধ করে সব কিছুর জন্য দায়ী তোর বাবা। কেন? বাবা কি করেছে? মা তারপর দিদিকে সব কিছু বলল। বাড়িতে এত কিছু হয়ে গিয়েছে আর আমি কিছুই জানি না? তাছাড়া বাবা, যে ছেলেকে রেখে তুমি একদিন খাবার খাওনি, তার সাথে তুমি এত কিছু কি করে করতে পারলে? ও, উত্তর দিবে না? তাছাড়া তুমি কোন মুখে বা উত্তর দিবে? আমি যদি আগে জানতাম তুমি সাগরের সাথে এত কিছু করেছো, তাহলে আমি কোনোদিনই তোমাকে এখানে আসতে দিতাম না। আর শান্ত, তুই কি করেছিস? এতদিন হয়ে গেল অথচ ওকে খাবার খাওয়াতে পারলি না। দিদি, তুমি তো জানো সাগর কেমন জেদি। একবার যেটা না করে সেটা কখনোই করে না। তোরা যখন ওকে খাওয়াতেই পারলি না, তাহলে আমাকে আগে কেন বলিসনি? আমি চলে যেতাম, আমি গিয়ে খাইয়ে আসতাম। সাগরের চিন্তায় চিন্তায় আমরা তোমার কথা ভুলেই গিয়েছিলাম। কালকে এখানে আসার পরে সাগরের মুখ দেখে মনে হয়েছিল ওর কোনো একটা সমস্যা হয়েছে। জিজ্ঞাসা করব করেও আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। আমি যদি আগে জানতাম আমার ভাইটার এই অবস্থা হয়েছে, তাহলে কালকে আমি কোনোভাবেই ওকে না খাইয়ে থাকতে দিতাম না। নীলিমা, আমাকে একটু সাগরের কাছে নিয়ে চল না। 2 দিন ধরে ওর মুখটা দেখি না। ঠিক আছে, চল। তারপর দিদি সবাইকে আমার রুমে নিয়ে আসতে লাগলো। সবার সাথে সাথে বাবাও আমার রুমের দিকে আসতে লাগলো। আপনি আমাদের সাথে কোথায় আসছেন? কেন, সাগরের কাছে? আপনার সাগরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ আমি আপনাকে আমার ভাইকে দেখতে দিব না। সাগর তো আমারও ছেলে, আমার ছেলে দেখার কোনো অধিকার নেই আমার? না, নেই। আর আজকের পর থেকে সাগরের মুখ আপনি কোনো দিনই দেখতে পারবেন না। কে আটকাবে আমাকে? আমি আটকাবো। আমি আমার ভাইকে আপনাকে আর দেখতে দিব না। যে বাবা নিজের সন্তানের সাথে এত কিছু করতে পারে, তার ছায়া আমি আমার ভাইয়ের উপর পড়তে দিব না। নীলিমা, আমি জানি আমি যা কিছু করেছি ভুল করেছি, তাই বলে আমাকে সাগরের মুখ দেখা থেকে বিরত রাখিস না। আমি একবার বলেছি না, আমি আপনাকে সাগরের মুখ আর জীবনেও দেখতে দিব না, তো দিব না। এখন যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতেও একবার ভাববো না। তাছাড়া ভুলে যায়েন না, এটা আপনার বাড়ি না যে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। এটা আমার শ্বশুর বাড়ি। এখান থেকে আপনাকে বের করে দিলেও আমাকে কেউ আটকাবে না। নীলিমা, চিৎকার করে লাভ নেই। আপনি আমার ভাইয়ের সাথে যা করেছেন, তারপরেও যে আমি আপনাকে এখন পর্যন্ত এই বাড়িতে থাকতে দিয়েছি, সেটাই আপনার ভাগ্য। তোমার সামনে তোমার মেয়ে আমাকে এত কিছু বলছে, অথচ তুমি চুপ করে থাকবে? এইটা তোমার বাবা মেয়ের বিষয়, এতে আমার কিছু বলার নেই। তোমাদের বিষয় তোমরাই সামলাও।
মার কথা শুনে বাবা আর কিছু বলতে পারল না। বাবা সেখানেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, আর সবাই আমাকে দেখতে চলে আসলো। একটা কথা বলা হয়নি, আমি ছোট হওয়ার কারণ বাড়ির সবাই আমাকে অনেক আদর করত। কিন্তু বাড়ির মধ্যে সবথেকে বড় দিদি আমাকে বেশি ভালোবাসতো আর আদর করত। আমি যদি কোনোদিন অসুস্থ হয়ে যেতাম তাহলে সারা রাত না ঘুমিয়ে আমার মাথার কাছে বসে থাকতো। আর বাবা আমার সাথে এমন করেছে শুনে দিদি বাবাকে এসব কথা বলল। মা আমাকে দেখেই কান্না করে দিল, কারণ আমাকে একটা বিছানায় শুইয়ে রেখেছে আর হাতে স্যালাইন দেওয়া। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আমার ঘুম ভেঙেছে। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখলাম আমার মাথার পাশে মা বসে রয়েছে। মা, তুমি এখানে কখন আসলে? এই তো সন্ধ্যায়। তাছাড়া তুই এখানে এসেছিস, বাড়িতে বলে আসলে কি হতো? জানিস আমরা কত চিন্তায় ছিলাম। হঠাৎ করে চলে এসেছি তো, তাই বলে আসিনি। এসেছিস যখন তাহলে একটা ফোন করে তো জানিয়ে দিতে পারলি না? আমার কাছে তো ফোন নেই, তাই জানাতে পারিনি। বল, আর কখনো এমন করবি না। তুই জানিস না তোর এইসব কাজের কারণে আমরা কত কষ্ট পাই। আচ্ছা আচ্ছা, আমি আর এমন করব না। এরপর থেকে যেখানেই যাব তোমাকে বলে যাব। এইবার তো কান্না বন্ধ করো। অনেক হয়েছে কান্নাকাটি, এখন সাগর খাবার খেয়ে নে। না দিদি, আমি এখন খাবার না। কেন? আমার খিদে নেই। 4 দিন ধরে খাবার খাস না, 4 দিনে 2 বার অজ্ঞান হয়ে গিয়েছিস, তবুও বলছিস তোর খিদে নেই। এখন দেখি তুই আমার সাথেও মিথ্যা বলতে শুরু করেছিস। কি করব? তুই তো আমাদের কথায় খাস না, তাই বলতে বাধ্য হয়েছে। কি এখন খাবি, নাকি আমার কথাও অমান্য করবি? এটা তো বাবার টাকার খাবার না, এটা আমার স্বামী আর শ্বশুরের খাবার, এইগুলো তো খাবি। তুই তাহলে আমার কথাও শুনবি না। শালাবাবু, বাবার উপর রাগ করে যদি তুমি ভাত না খাও তাহলে আমরা, বিশেষ করে আমার মা বাবা কিন্তু অনেক কষ্ট পাবে, কারণ তুমি আমাদের বাড়িতে এসে না খেয়ে থাকছো। তোর জন্য আমার কাছে একটা চাকরি আছে, এতে আমার টাকাগুলো শোধ হয়ে যাবে আর তোর চাকরিরও ব্যবস্থা হয়ে যাবে। তোমাকে না বলেছি তুমি আমার ভাইয়ের কাছে আসবে না, তাহলে আবার কেন এসেছো? তোরা তো ওকে খাওয়াতে পারলি না, দেখি আমি খাওয়াতে পারি কিনা, তাই এসেছি। কি চাকরি? কয়েকদিন ধরে আমি আর তোর ভাই ভাবছিলাম সিলেটে আমাদের যে কোম্পানিটা আছে সেখানে বিশ্বস্ত কাউকে পাঠাবো, কারণ সেখানে একটা বড় ডিলের কাজ শুরু হবে, প্রায় 200 কোটি টাকার। তুই যদি ওই কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব নিজের ওপর নিয়ে কোম্পানিটা চালাস তাহলে তোর ঋণ শোধ হয়ে যাবে আর তোর চাকরিও হয়ে যাবে। তোর বাবা কিন্তু ভুল কিছু বলেনি। তাছাড়া তুই এতদিন চাকরি পাবি না কোথাও, কিন্তু আমি থাকবো কোথায়? সেখানে বাসা ভাড়া করে থাকবি, পরে সময় বুঝে না হয় সেখানে বাড়ি করে নিবি। ঠিক আছে, আমি রাজি। আমাকে কবে যেতে হবে? তোর যেই দিন ইচ্ছা তুই যেতে পারিস। আচ্ছা, আমি তাহলে কালকে বাড়িতে গিয়ে তারপর সেখানে যাব। এখন তো চাকরিও পেয়ে গেছিস, এখন না হলে খাবারগুলো খেয়ে নে। ঠিক আছে, দাও। তারপর আমি খাবার খেয়ে নিলাম। বাবার কথাগুলো শুনে আমার যতটা না খুশি লাগছে তার চেয়ে আরোহীর বেশি কষ্ট হচ্ছে। পরের দিন আমি বাসায় এসে আমার ব্যাগ গুছিয়ে তার পরের দিনই চলে গেলাম সিলেট। সিলেটে যাওয়ার আগের রাতে আরোহী আমাকে কিছু বলার জন্য এসেছিল, কিন্তু আমি শুনিনি। দেখতে দেখতে চলে গেল কতগুলো দিন। আমি সিলেট এসে ভালোই আছি, কিন্তু আমি চলে আসার কারণে মা, বাবা, ভাইয়া, বৌদি অনেক কষ্ট পাচ্ছে, কারণ আমি তাদের ছেড়ে কোথাও এতদিন থাকিনি। এইবারই প্রথম থাকছি। তারপর একদিন আরোহী এমন কিছু করলো যে তাদের কষ্টের পরিমাণ বেড়ে কয়েক গুণ বেশি বেড়ে গেল। আমি বাসা থেকে সিলেটে চলে আসার পর থেকে আরোহীর মন আরও বেশি অস্থির হয়ে ওঠে। আরোহীর মনের অপরাধী বোধটা আরও বেশি করে বাড়তে থাকে। যতদিন যেতে থাকে আরোহীর অপরাধী বোধের কারণে আরোহী কেমন জানি পরিবর্তন হতে থাকে। আরোহী আর আগের মতো কথা বলে না, খাবার খায় না, রাতের পর রাত জেগে জেগে কান্না করে। কোনো কাজে আরোহীর মন নেই। প্রথম প্রথম বাড়ির সবাই ভেবেছিল আমি নেই
তাই হয়তো আরোহী এমন করছে। কিন্তু দিন যত যেতে লাগলো, আরোহীর ব্যবহার দেখে মার তত সন্দেহ হতে লাগলো। তাই মা আরোহীর মা বাবাকে ফোন করে ডেকে বাড়িতে নিয়ে আসলো। একদিন বিকালে আরোহীর মা বাবা আমাদের বাড়িতে আসলো। সবাই ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছে, আর আরোহী আমার মা আর আরোহীর মার মাঝে বসে রয়েছে। সবাই যখন কথা বলতে শুরু করবে তখনই দরজায় কেউ এসে কলিং বেল বাজালো। মা দরজা খুলে দেখে দিদি আর জামাই বাবু এসেছে। আরে তুই হঠাৎ কিছু না বলেই চলে আসলি যে, কোনো বিশেষ কাজ ছিল? হ্যাঁ, বাবা কোথায়? হঠাৎ বাবাকে কেন? দরকার আছে। তুমি বলো বাবা কোথায়? আরে 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 তুই কান্না করছিস কেন? কি হয়েছে বলবি তো? সব বলবো, তার আগে তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো। তোর বাবা ড্রয়িং রুমে বসে রয়েছে, চল। দিদি কান্না করতে করতে দৌড়ে বাবার কাছে গিয়ে সরাসরি বাবার পা ধরে ফেলল। দিদির হঠাৎ এমন ব্যবহারে বাবা কিছুটা অবাক হলো। মা, তোর কি হয়েছে? এমন করে কান্না করছিস কেন? দিদি শুধু কান্না করেই যাচ্ছে। কি হলো বল, তোকে কি কেউ কিছু বলেছে? যদি বলে থাকে তাহলে আমাকে বল, আমি তার সাথে কথা বলবো। জামাই, আমার মেয়ের কি হয়েছে? এমন করে কান্না করছে কেন? বাবা ও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিন্তু কিসের জন্য ক্ষমা করব? আমি সেই দিন তোমাকে কত কিছু বলে দিয়েছি। তোমার আমার শ্বশুরবাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তখন ওসব কথা রাগের মাথায় বলে ফেলেছি। আমি তোমাকে জীবনে ওসব বলতে চাইনি। আরে পাগলি মেয়ে, আমি তো জানি তুই আমাকে ওই সব জীবনেও বলবি না। আর আমি এটাও জানি তুই সাগরকে কতটা ভালোবাসিস। আমি সাগরের সাথে যা করছি, তারপরে তুই কেন, বাড়ির সবাই আমার সাথে তেমনই করতো যেমনটা তুই করেছিলি। কিন্তু কোনো একটা কারণে হয়তো তারা তেমন করতে পারেনি। তাছাড়া আমি তো তখনই তোকে ক্ষমা করে দিয়েছিলাম, তাই বলে এমন করে কান্না করতে হবে? বাবা, আমি ওকে এই কথাটা সেই কবে থেকেই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনার মেয়ে আমার কোনো কথাই শোনে নাই। বারবার শুধু এখানে আসার জন্য জেদ করে, তাই বাধ্য হয়ে আজকে নিয়ে আসলাম। বাবা, তুমি ওকে এখানে নিয়ে এসে ভালোই করেছো। এমনিতেই সেদিন ওর সাথে ভালো মতো কথা হয়নি। আজকে আমরা বাবা মেয়ে মিলে সারা রাত কথা বলবো। তোমাদের যা করার তা তোমরা পরে করিও, এখন আগে আরোহীর দিকে খেয়াল করো। মেয়েটা সেই কবে থেকে ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না। কেন মা, আরোহী কি হয়েছে? জানি না, সাগর চলে যাওয়ার পরে থেকেই কেমন জানি হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা দিন রাত শুধু ঘরে বসে বসে কান্না করে। এই কয়েকদিনেই সাগরকে এত মিস করতে শুরু করে দিয়েছ, যার জন্য তুমি একবার খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছ। কাউকে এত মিস করা কিন্তু ভালো না। আচ্ছা আরোহী, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কি কথা দিদি? সাগর কি তোমাকে সত্যি সেই কথাগুলো বলেছিল? তুমি কি বলতে চাইছো? আমাদের মেয়ে তোমাদের মিথ্যে বলেছে? না, আমি সেটা বলতে চাইনি। কিন্তু আমি আমার ভাইকে যতদূর চিনি, আমি কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি, আমার ভাই এমন কাজ করতেই পারে না। তোমার ভাই কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমরা ভালো করেই জানি। যদি আমার মেয়ের বিয়ের সময় তোমার ভাই ওই কাজটা না করতো, তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার ভাইয়ের সাথে জীবনও দিতাম না। তোমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চেয়ে ওকে আমি কেটে জলে ভাসিয়ে দিতাম। আপনি আমার ভাইকে এত ভালো করে কি করে চিনেন, একটু বলবেন? তুমি হয়তো জানো না, প্রায় 1 বছর আগে তোমার ভাই আমার মেয়ের পিছনে পাগল ছিল। এমনকি তোমার ভাই এতটাই খারাপ ছিল যে আমার এলাকার একটা ছেলেকে আমার মেয়ের জন্য তার বন্ধুদের নিয়ে মেরে ফেলেছে। কি? আমার ছেলে এইসব করতে পারে না? তাহলে হয়তো আপনি আপনার ছেলেকে ভালো করে এখনো চিনতেই পারেন নাই। আমার ছেলে একটু বেশি দুষ্টু ছিল, আমি মানি, কিন্তু তাই বলে কারোর সাথে মারামারি এইটা আমার ছেলেকে কখনোই করতে পারে না। আপনাদের না বিশ্বাস হলে আমার কিছু করার নেই, কিন্তু এটাই সত্যি। তাছাড়া আমি তখনই আপনার কাছে আপনার ছেলের কাহিনী বলতে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে আপনার মান সম্মানের কথা ভেবে আমাকে আসতে দেয়নি। আগে যা হওয়ার হয়ে গিয়েছে,
সেইটা আমরা কেউই পরিবর্তন করতে পারবো না। কিন্তু এখন আমি আরোহীকে একটা প্রশ্ন করেছি, সেইটার উত্তর আপনারা আরোহীকেই দিতে দিন। ঠিক আছে। আরোহী, বললে না আমার ভাই কি সত্যি তোমাকে ওসব বলেছিল? আরোহী মাথা নিচু করে আছে। আরোহী কি বলবে বুঝে উঠতে পারছে না। মা, তুই বলে দে, সাগর তোকে সত্যি এসব বলেছিল? না বাবা, সাগর আমাকে কখনো ওসব বলেনি। আরোহী, তুমি কি বললে? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। সাগর আমাকে কখনো ওইসব কিছু বলেনি। এমনকি সাগর আমাকে বাড়ি থেকে যৌতুক আনার জন্য অত্যাচার বা কিছু বলেওনি। সাগর বাসরাতে শুধুমাত্র বলেছিল আমাকে বিছানায় শুতে দেবে না। এর বেশি আর কখনো আমাকে কিছু বলেনি, না আমার সাথে কিছু করেছে। বাবা, তার মানে তুমি আমাদের মিথ্যে বলছো? বোমা, আমি তোমাকে আমার মেয়ে মেনে নিয়েছিলাম, তাহলে তুমি শুধু শুধু এমন করলে কেন? সাগর আমার বিয়ে ভেঙে দিয়েছিল আর সবার সামনে বাবার মান সম্মান নষ্ট করে দিয়েছিল। তাই রাগের মাথায় তখন ওসব করে ফেলেছি। কিন্তু তোর লজ্জা করলো না এইসব করতে? আমি ভেবেছিলাম সাগর খারাপ, কিন্তু এখন দেখছি আমার মেয়েই খারাপ। হয়তো সেদিন যা হয়েছে সেসবের জন্য তুই দায়ী, সাগরের কোনো দোষই ছিল না। বাবা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি রাগের মাথায় এসব করে ফেলেছি। আমাকে একদম বাবা বলে ডাকবি না। যে মেয়ে নিজের স্বামীর উপর এত বড় মিথ্যা অপবাদ দিতে পারে সে আমার মেয়ে না। আমার মেয়ে তো কখনোই এমন ছিল না। বাবা, আমি তোমার মেয়ে। আমি এসব করেছি। সাগর তোমার মান সম্মান নষ্ট করেছিল, তার জন্য আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু আমি ভাবিনি এত কিছু হয়ে যাবে। তোকে আমি বলেছিলাম তুই প্রতিশোধ নে। তাছাড়া সাগর যেমন আমার মান সম্মান নষ্ট করেছিল, তেমন সবকিছু তো সাগর নিজেই ঠিক করেছিল। তুই এসব করার আগে একবারও কি ভেবেছিলি যেদিন তোর এসব কাজের কথা সবাই জেনে যাবে সেদিন আমার মান সম্মানে কোথায় যাবে? বাবা বিশ্বাস করো, আমি এসব ভেবে করিনি। তোকে একবার বলেছি না তুই আমাকে বাবা বলে ডাকবি না? মা, তুমি একটু বাবাকে বুঝাও না। আমি তো এসব ইচ্ছে করে করিনি। আমি কি করে তোর বাবাকে বোঝাবো তুই যে এতটা নিচে নেমে যাবি? সেটা আমি ভাবতেও পারিনি। কি করে পারলি এমন নিচ একটা কাজ করতে, সাগরের নামে এমন মিথ্যে অপবাদ দিতে? মা, তোমরা কেন বিশ্বাস করছো না? আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। এত বড় একটা কাজ করে ফেলেছিস আর বলছিস আমাদের বিশ্বাস করতে? তোর জন্য ছেলেটা আজকে তার বাপের আদর থেকে বিরত, ওর পরিবার থেকে দূরে, আর তুই বলছিস আমরা তোকে বিশ্বাস করব? আপনারা দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আমি না জেনে আপনার ছেলের সম্পর্কে অনেক খারাপ কথা বলেছি। ভাবতেই পারিনি আপনার ছেলে না আমার মেয়েই খারাপ ছিল। না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এতে তো আপনাদের কোনো দোষ ছিল না। তবু দোষটা আমার মেয়েই করেছে। আপনারা অনুমতি দিলে আমরা এখন আসতে চাই। আমরা ওর মুখ আর দেখতে চাই না। বাবা, তুমি বাড়িতে যাবে নাকি আমি তোমাকে এখানে রেখে চলে যাব? শ্বশুর মশাই আর কিছু না বলে চলে যেতে লাগলো। শাশুড়ি মাও তার পিছনে পিছনে গেল। আরোহী ওর মা বাবা কয়েকবার ডাক, কিন্তু তারা ওর ডাকার উত্তর না দিয়ে চলে গেল। আরোহীর মা বাবা চলে যাওয়ার পর আরোহী সেখানে বসে বসে কান্না করতে লাগলো। কিন্তু গল্প এখানেই শেষ না। আরোহীর এই কথাগুলো শুনে বাবার সাথে সম্পূর্ণ পরিবারের কী অবস্থা হলো সেইগুলো আগামী পার্ট পড়লে জানতে পারবেন। তারা চলে যাওয়ার পর সবাই যার যার মতো বসে রইল। কারো মুখে কোনো কথাই নেই। মোট কথায় এমন একটা সময় কি বলবে সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। আরও কিছু সময় চলে যাওয়ার পর বৌদি বলে উঠল, বাবা, অনেক সময় তো পেরিয়ে গেল, চলেন এইবার একটু ঘরে গিয়ে বিশ্রাম নেবেন, না হলে আবার আপনার শরীর খারাপ করবে। আমি বেঁচে থাকেই বা আর কি, মরে গেলেই কি? আমি আমার ছেলের সাথেই যেমন ব্যবহার করি এমন ব্যবহার পৃথিবীর কোনো বাবাই তার ছেলের সাথে করে না। আপনি যা করেছেন তা সব কিছু না জেনে করেছেন। এতে তো আপনার কোনো দোষ নেই। দোষ আমারই। আমি কেন সব কিছু ভালো না করে জেনে সাগরের সাথে এমন ব্যবহার করলাম? এমনিতেই তোমার শরীর ভালো না, এভাবে যদি তুমি বসে কান্না করতে থাকো তাহলে তোমার শরীর আরও খারাপ করবে তো। করুক, সেই দিন তুমি ঠিকই বলেছিলে আমার মতো বাবা এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই।
যে কিনা মানুষের কথা শুনে নিজের ছেলের এত বড় শাস্তি দেয়, তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কী সব বাজে বাজে কথা বলছো? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সাগরকে কে দেখে রাখবে? তুমি জানো না সাগর তোমাকে কতটা ভালোবাসে? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো সাগরও মরে যাবে। ওর কিছুই হবে না। ও আমাকে আগে যতটা ভালোবাসতো এখন হয়তো তার চেয়ে বেশি ঘৃণা করে। তাছাড়া ঘৃণা করবেই না কেন? আমি যা করেছি তারপর তো ঘৃণা করারই কাজ। আর যাই হোক না কেন, সাগর তোমাকে কখনোই ঘৃণা করতে পারে না। তাছাড়াও আমার বিশ্বাস, তুমি যদি ওর সামনে গিয়ে দাঁড়াও তাহলে সাগর তোমার উপর রাগ করে না কথা বলতে থাকবে পারবে না। আমি জানি সাগর এখন আর আমার মুখ দেখতেও চায় না, তাই তো এখান থেকে চলে গেল। আর বাকিরা রইল সাগরের সামনে গিয়েও দাঁড়ানো। আমি কোন মুখে সাগরের সামনে যাব? এই মুখ আমি কি করেই বা ওকে দেখাবো? তাছাড়া যে বাপ ওকে বাড়ি ছাড়া করছে, ওর মুখের সামনে ভাত কেড়ে নিয়েছে, তার মুখ তো ও জীবনেও দেখতে চাইবে না। বাবা, তুমি এত ভেবো না তো। আমি জানি সাগর সব ভুলে তোমাকে ক্ষমা করে দিবে, তাই তুমি এত চিন্তা করো না। আমি বলি কি, কালকে তুমি আর মা গিয়ে সাগরের কাছে কিছুদিন থেকে আসো, তাহলে দেখবে সব আগের মতো হয়ে যাবে। এই মুখ নিয়ে আমি কি করে ওর সামনে দাঁড়াবো? আমার এত সাহস নেই যে আমি ওকে এই মুখ দেখাবো। তুমি শুধু শুধু এত চিন্তা করছো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে কিছুদিন সাগরের সাথে থেকে ওর রাগটা ভাঙার চেষ্টা করো, দেখবে সব কিছু আগের মতো হয়ে যাবে। হ্যাঁ নীলিমা, একদম ঠিক বলেছ। চল আমরা কালকে সাগরের কাছে যাই। অনেক দিন ধরে ছেলেটাকে দেখা হয় না, এই সুযোগে ছেলেটাকে দেখাও হয়ে যাবে। কিন্তু না বাবা, আর কোনো কিন্তু না। তুমি আর মা কালকে সাগরের কাছে যাচ্ছ, এটাই ফাইনাল। যদি অফিসে কোনো সমস্যা হয় তাহলে সেটা আমি দেখে নিব। তুমি আর মা সাগরের কাছে কিছুদিন বেরিয়ে আসো। আচ্ছা, তাহলে সবাই চলো, এখন কিছু খাবার খেয়ে নেবে, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। না বৌমা, আজকে আমার কিছু খেতে মন চাচ্ছে না। বাবা, মন চাচ্ছে না বললে তো হবে না, কালকে এতটা পথ যাবেন, আজকে যদি না খেয়ে থাকেন তাহলে কি করে চলবে? অতঃপর বৌদি সবাইকে নিয়ে খেতে বসলো। আরোহী একবার চেয়েছিল মা আর বাবাকে বলতে তাদের সাথে সেও যাবে, কিন্তু কোর মুখে কথাটা বলবে? তাছাড়া যার উপর প্রতিশোধ নিলাম তার সামনে গিয়েই বা কী করে মুখ দেখাবো, এই সব ভেবে আর আরোহীকে মা বাবাকে বলতে সাহস পাইনি। আরোহী যখন মেঝে থেকে উঠে রুমের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে আরোহীর সামনে বৌদি চলে আসলো। কোথায় যাচ্ছ? রুমে। কেন, খাবে না? আরোহী হয়তো ভেবেছিল আমার মতোই বাড়ি থেকে তার ভাতও উঠে যাবে। কি হলো বলো? না আসলে খিদে নেই তো, তাই খেতে ইচ্ছেও করছে না। আমাদের বাড়ির বউয়েরা রাতে না খেয়ে থাকে, চুপচাপ এসে খেতে বসে পড়ো। আরোহী আর কিছু না বলে খাবার টেবিলে গিয়ে খেতে বসে পড়ল। খাবার শেষ হওয়ার পর সবাই যার যার রুমে চলে গেল। আরোহী রুমে গিয়ে শুয়ে কান্না করতে লাগলো। আমার আর আরোহীর পুরনো দিনের কাটানোর স্মৃতিগুলোর কথা মনে করতে লাগলো। বিয়ের পর আরোহী আমার সাথে কি কি করেছে আর আজকে কি কি হয়েছে এইসব ভাবতে ভাবতে কান্না করতে লাগলো। কান্না করতে করতে শেষ রাতের দিকে আরোহী ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে মা আর বাবা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আরোহী বারবার ইচ্ছে করলে মাকে বলতে তাদের সাথে আরোহীকে নিয়ে যেতে, কিন্তু কোনো এক কারণে মুখ ফুটে বলা হচ্ছে না। তাই বারবার মা বাবার আশেপাশে ঘুরঘুর করছে, যদি তারা বলে তাকে সাথে করে নিবে। মা বাবার আশেপাশে এতবার ঘোরার পরেও যখন মা বাবা আরোহীকে মুখ ফুটে বলল না, এমনকি তাদের যাওয়ার সময় হয়ে আসলো, তখন আরোহী মুখ কালো করে নিজের রুমে গিয়ে বসে রইল। আরোহী রুমে গিয়ে বসার কিছু সময় পর মা আরোহীর রুমে আসলো। আরোহী ভাবলো হয়তো চলে যাবে, তা বলার জন্য এসেছে, কিন্তু হলো উল্টোটা। তুমি কি আমাদের সাথে যাবে? যদি যেতে চাও তাহলে আসতে পারো। মা, আপনি সত্যি বলছেন? আমাকে আপনাদের সাথে নেবেন? হ্যাঁ, আমি জানি তুমি যাওয়ার জন্যই আমাদের আশেপাশে এত ঘুরছিলে, কিন্তু একবারও মুখ ফুটে বলতেই পারতেন। আসলে আপনারা যদি আমাকে না নেন, তাছাড়া আমি যা করেছি তারপরে যদি আপনারা আমার উপর রাগ করে থাকেন, এইসব ভেবেই আর বলতে পারিনি।
আরে পাগলি মেয়ে, আমরা জানি তুই যা কিছু করেছিস সব বুঝে করেছিস। তাছাড়া কোনো মা বাবা কি তাদের ছেলে মেয়ের উপর রাগ করে থাকতে পারে? মা, আপনি সত্যি বলছেন? আপনি আমার উপর রাগ করে নেই? হ্যাঁ, যদি আমাদের সাথে যেতে চাস তাহলে তাড়াতাড়ি কর, আমরা একটু পর বের হব। কিন্তু বাবা কি আমাকে তার সাথে নেবে? তোর বাবাই আমাকে পাঠিয়েছে তোকে সাথে নিয়ে যাওয়ার জন্য, তাই এত শত না ভেবে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আপনি 2 মিনিট বসেন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ঠিক আছে, যা। তারপর আরোহী পোশাক পাল্টে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি মা বাবার সামনে গিয়ে উপস্থিত হয়। তারপর সবাই মিলে আমার কাছে আসার জন্য বেরিয়ে পড়ে। আপনারা অনেকেই ভাবতে পারেন আমার পরিবারের মানুষ আরোহীকে এত সহজে ক্ষমা করে দিল কেন, বিশেষ করে বাবা এত তাড়াতাড়ি ক্ষমা করে দিল কেন? কারণ তারা আরোহীর পরিস্থিতি বুঝেছে। আমি আর আরোহীর সম্পর্ক ভাঙার পর আমি সব সম্পর্ক ভেঙে দিয়েছি। আরোহীকে কখনো সুখে থাকতে দেয়নি। এমনকি আরোহীর বিয়ের দিন সেখানে উপস্থিত হয়ে আরোহীর চরিত্র নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। ওর বাবার মান সম্মান নষ্ট করেছি। আর আরোহী কেন? আপনি যদি কোনো মেয়ের চরিত্র নিয়ে বাজে কথা বলেন, এমনকি আপনি যদি সেই মেয়ের সামনে ওর বাবার মান সম্মান নষ্ট করে দেন, তাহলে প্রতিটা মেয়েই এমন প্রতিশোধ নেবে। আমার পরিবারের মানুষ আরোহীর এই পরিস্থিতিটা বুঝেই আরোহীকে ক্ষমা করে দিয়েছে। আরোহী তৈরি হয়ে এসে বাবা মার সাথে চলে আসলো আমার কাছে। আসতে আসতে তাদের রাত হয়ে গেল। আমি অফিস থেকে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখনই মা বাবা আর আরোহী আমার বাসায় এসে কলিং বেল বাজালো। বলে রাখা ভালো, আমি আগেই তাদের আমার বাসার ঠিকানা বলেছিলাম। আমি দরজা খুলে মাকে দেখে যতটা না খুশি হয়েছিলাম, আরোহী আর বাবাকে দেখে তার চেয়ে বেশি রাগ হচ্ছিল। তারপর আমি যা করলাম তা হয়তো বাবা কখনো ভাবিনি আমি বাবার সাথে এমন কিছু করব। কিন্তু আমার রাগের কারণে আমি বাবার সাথে এমন ব্যবহার করলাম। দরজা খুলতেই দেখতে পারলাম মা বাবা আর আরোহী দাঁড়িয়ে আছে। মা, তুমি আসবে, আমাকে একটু বলে আসবে না? তাহলে আমি গিয়েই তোমাকে স্টেশন থেকে নিয়ে আসতাম। তার কোনো প্রয়োজন ছিল না, তোর বাবা তো সাথেই ছিল। তা বলো, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আসো, ঘরে আসো। শুধু কি আমার সাথে কথা বললেই চলবে? তোর বাবা আর বউ তো এসেছে, ওদের সাথেও কথা বল। সাগর, মিস্টার সুনীলদের সাথে আমি আর কি কথা বলবো? উনি তো এখানে আমার জন্য আসেনি। তোর জন্য আসেনি মানে? আর তুই বাবাকে বাবা না বলে নাম ধরে বলছিস কেন? মানে উনি তো এসেছেন ওনার কাজে। উনি নিশ্চয়ই এখানে দেখতে এসেছে আমি ওনার দেওয়া কাজ ঠিক মতো করছি নাকি আগের মতো টাকা অপচয় করে বেড়াচ্ছি। আর বাকি রইল উনাকে ধরে ডাকা। উনি তো আমার বাবা না। উনি যদি আমার বাবা হতেন তাহলে আমি নিশ্চয়ই ওনাকে বাবা বলে ডাকতাম। বাবা না মানে কি? তোর কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমার মাথা নষ্ট হয়নি। তুমি হয়তো ভুলে গিয়েছো যে উনি আমাকে ত্যায্যপুত্র করেছে। উনি যখন আমাকে ত্যায্যপুত্র করেছে ঠিক তখনই উনি আমার বাবার স্থান হারিয়েছে। এখন উনি আমার জন্য শুধু মালিক আর আমি ওনার কর্মচারী। আর রইল বউ, তার বিষয়ে আমার কিছু বলার নেই। সে থাকলেও আমার কিছু আসে যায় না, আর না থাকলেও কিছু আসে যায় না। তুমি সবাইকে নিয়ে ঘরে গিয়ে বসো, আমি একটু বাহির থেকে আসছি। এখন আবার বাইরে যাবি কেন? আমরা এতদিন পর এসেছি, আমাদের সাথে বস, কিছু কথা বলি। কথা তো পরেও হবে, কিন্তু এখন বাইরে না গেলে হোটেল বন্ধ হয়ে যাবে আর তোমাদের সারা রাত না খেয়ে থাকতে হবে। কেন, তুই বাড়িতে রান্না করিস না? আমি কি রান্না করতে পারি নাকি? তার মানে তুই এতদিন ধরে হোটেলে খাবার খাচ্ছিলিস? হ্যাঁ। আমাকে একবার বলতে পারলি না? আমি বৌমাকে তোর কাছে পাঠিয়ে দিতাম। তুমি ওনাকে আমার কাছে পাঠাবে জেনেই আমি তোমাকে বলিনি। এখন তোমরা বিশ্রাম নাও। আচ্ছা। আমি একটু পরেই ফিরে আসব। আমি বাহিরে এসে হোটেলে চলে গেলাম। অন্যদিকে আমার কথাগুলো শুনে বাবা অনেক কষ্ট পেল, তাই সামনে থাকা সোফায় গিয়ে মাথা নিচু করে বসে রইল। মা আর আরোহী গিয়ে বাবার পাশে বসলো। বাবা কেমন করে বসে থাকতে দেখে মা বুঝতে পারল বাবা আমার কথাগুলো শুনে কষ্ট পেয়েছে। আমি জানি সাগরের কথাগুলো শুনে তুমি কষ্ট পেয়েছো,
কিন্তু এইভাবে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। তাহলে আমি কি করব? ও তো আমার সাথে কথাও বলতে চায় না। কে বলেছে তোমাকে সাগর তোমার সাথে কথা বলতে চায় না? দেখলে না, আমাকে দেখে কেমন করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। দেখো তুমি সাগরের সাথে যা করেছিলে, তারপর তোমার সাথে সাগরের এমন ব্যবহার করাটা স্বাভাবিক। এখন যদি তুমি সাগরের এই কথাগুলো সহ্য না করো, তাহলে তোমার আর সাগরের সম্পর্ক আগের মতো কি করে হবে? তাই আমি বলি, তুমি আস্তে আস্তে চেষ্টা করো সাগরের সাথে সব কিছু ঠিক করতে। বাবা, আমাকে ক্ষমা করে দেন। আজকে শুধুমাত্র আমার জন্য আপনার আর আপনার ছেলের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। না বৌমা, এখানে তোর কোনো দোষ নেই। তুমি ছাড়া এখানে অন্য কেউ থাকলেও সেও ঠিক একই কাজ করতো। তবুও আমি যদি এইসব কিছু না করতাম তাহলে তো এইসব কিছুই হতো না। সব আমার ভাগ্যেই ছিল, তাই হয়েছে। তুমি শুধু শুধু নিজেকে দোষী ভেবে কষ্ট দিও না। অনেক হয়েছে বিশ্রাম করা, এখন তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও। নাহলে সাগর যদি এসে তোমাদের এখানে বসে থাকতে দেখে, তাহলে আবার রাগ করবে। কিন্তু মা, আমি কোথায় থাকবো? এখানে তো মাত্র 2টো রুম আছে। তুমি আর সাগর একটাই, আমি আর তোমার বাবা একটাই থাকবো, তাহলেই তো হয়ে গেল। কিন্তু ও কি আমাকে ও রুমে থাকতে দেবে? তুমি তার চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে সব কিছু ঠিক করে দিব। এখন তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। আরোহী আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে আমার কাপড়ের পাশে নিজের কাপড়গুলো রেখে দিল। কিছু সময় পর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই সোফায় বসে টিভি দেখছে। আমি খাবারগুলো নিয়ে মার কাছে গেলাম। মা, খাবার নিয়ে এসেছি, চলো তাড়াতাড়ি খেয়ে নেই। ঠিক আছে, তুই তোর বাবার সাথে বসে কথা বল, আমি খাবার বেড়ে তোকে ডাক দিচ্ছি। তার সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই, আমি বরং ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। আর কালকে সকালে উঠে বাজার করে এনে দিস, কালকে থেকে হোটেলে খাবার বন্ধ। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম, তখন মা আমাকে খাবার খেতে ডাকে। খাবার খাওয়া শেষ করতে ওঠার পর খেয়াল করলাম বাহিরে জোরে জোরে বাতাস বইছে। বিকালের দিকে আকাশটা মেঘলা দেখেছিলাম, হয়তো একটু পরে বৃষ্টি আসবে। আমি সেই দিনে খেয়াল না করে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাতে লাগলাম। মোবাইল চালানো শেষ হওয়ার পর যখন দরজা বন্ধ করতে যাব, ঠিক তখনই আরোহী তাড়াতাড়ি আমার ঘরে ঢুকে গেল। আরোহী যেইভাবে ঘরে ঢুকলো দেখে মনে হচ্ছিল এত সময় ধরে দরজার বাইরে দাঁড়িয়েছিল। আমাকে দরজা বন্ধ করতে দেখেই তাড়াতাড়ি ঢুকে গেল। আপনি আমার ঘরে আসলেন কেন? ঘুমোতে। এখানে কেন? মা তো আমাকে এখানে শুতেই বলল। আমার সাথে থাকবেন? ভয় করবে না? ভয় করবে কেন? যদি রাতে আপনাকে ধর্ষণ করি, তাহলে সেই জন্য তো ভয় পাওয়া দরকার। তুমি আমার স্বামী, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে, তাই তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। স্বামী? হা 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 হা। হাসছো কেন? আমাকে আপনার স্বামী বললেন, তাই আমি কোন দিক দিয়ে আপনার স্বামী? তাছাড়া যদি স্বামী হতাম, তাহলে তো আর আপনি আমার নামে এমন অপবাদ দিতে পারতেন না যেইগুলো দিয়েছিলেন। দুঃখিত, আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো, আমি ভাবিনি তোমার সাথে এত কিছু হয়ে যাবে। বিশ্বাস? তাও আবার আপনার মতো মেয়েকে? কোনো দিনই না। আর আমি এই রাতের বেলা আপনার সাথে ঝগড়া করতে চাই না, তাই ঘর থেকে বেরিয়ে যান। না, আমি যাব না। মা আমাকে এই ঘরে থাকতে বলেছে, তাই মা আমাকে যতক্ষণ না এই ঘর থেকে যেতে বলবে আমি কোথাও যাব না। ঠিক আছে, তাহলে আমি মাকে পাঠাচ্ছি আপনাকে এই ঘর থেকে বের করার জন্য। তারপর আমি ঘর থেকে বেরিয়ে মা বাবার ঘরের সামনে গিয়ে মাকে ডাক দিলাম। আমার ডাক শুনে মা ঘর থেকে বেরিয়ে আসলো। কি রে, কি হয়েছে? এত রাতে আমার ডাকতে আসলি কেন? তুমি আমার ঘরে ওই মেয়েকে থাকতে বলেছ। কেন? মেয়েকে? তোমরা যেই মেয়েকে সাথে করে এনেছিলে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কেন ওকে আমার ঘরে থাকতে বলেছ? জানো না আমি ওকে সহ্য করতে পারি না। দেখ বাবা, এই ঘরে 2টা ঘর আছে, একটা আমরা আর একটা তুই। এখন যদি তুই বৌমাকে তোর সাথে থাকতে না দিস, তাহলে মেয়েটা এত রাতে কোন রুমে থাকবে? তাছাড়া ও তো তোরই বউ। যেখানে খুশি থাকুক, সেইটা আমার দেখার বিষয় না। আর হ্যাঁ, আমি ওকে আমার বউ মানি না। ও আমার সাথে যা করেছে সেইগুলো যদি তোমরা জানতে, তাহলে হয়তো
তোমরাও ওকে সহ্য করতে পারতে না। আমরাও সব জানি, বৌমা আমাদের সব বলে দিয়েছে। সব জানার পরেও তোমরা ওকে তোমাদের সাথে এখানে নিয়ে এসেছো। সাগর দেখ, আরশি আর তোর বাবা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই তারা তোর কাছে এসেছে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি তুই ওদের ক্ষমা না করিস তাহলে কি করে হবে? আমি ওদের কাউকে জীবনে কখনো ক্ষমা করব না। শুনেছো তুমি? আমি ওদের ক্ষমা করব না। ঠিক আছে ঠিক আছে, তুই তো আমাকে ভালোবাসিস, আর তুই চাইবি না আমি তোর জন্য কখনো কষ্ট পাই, তাই না? হ্যাঁ। তাহলে অন্তত আমার জন্য বৌমাকে তোর সাথে তোর রুমে থাকতে দে। আমরা যতদিন এখানে আছি ততদিন না হলে থাকতে দে। ঠিক আছে, শুধু তোমার জন্য ওকে থাকতে দিব। আচ্ছা, এখন কি ঘুমা। তারপর আমার রুমে চলে আসলাম। কি মা আসলো না? না, মা বলেছে আপনাকে আমার রুমেই শুতে দিতে। আমি জানতাম মা এটাই বলবে। আমার রুমে থাকতে দিব বলে এটা ভেবে নিয়েন না আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। যদি আমার এখানে ঘুমাতে হয় তাহলে আপনাকে নিচে মেঝেতে ঘুমাতে হবে। যদি মেঝেতে ঘুমাতে পারেন তাহলে আমার রুমে থাকেন, না হলে বেরিয়ে যান। তুমি আমাকে তোমার রুমে থাকতে দিয়েছো, এটাই অনেক। আমাকে তোমার পাশে বিছানায় ঘুমোতে দেওয়ার প্রয়োজন নেই। এখন কথা না বলে আমাকে ঘুমাতে দিন। বেশি কথা বললে আপনাকে রুম থেকে বের করে দিব। আচ্ছা। তারপর লাইট নিভিয়ে আমি বিছানায় আর আরোহী মেঝেতে ঘুমিয়ে পড়লাম। ভেবেছিলাম রাত এইভাবেই শেষ হয়ে গিয়েছে, আমাকে আর ওর সাথে ঝগড়া করতে হবে না, কিন্তু আমি ভুলছিলাম। তারপর এমন কিছু হলো যার জন্য আমাকে আবার আরোহীর সাথে ঝগড়া করতে হলো। রাতে ঘুমিয়ে রয়েছি, তখন হঠাৎ করে বাহিরে বাতাস থেকে থেকে আস্তে আস্তে বৃষ্টি হতে শুরু করলো। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে বুঝতে পেরেই আরোহীর চোখের ঘুম হাওয়া হয়ে গেল, কারণ বৃষ্টির সময় বজ্রপাত হয়। সেই শব্দ শুনে আরোহী অনেক ভয় পায়, কিন্তু এমনিতে আবার বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করে। অন্যদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে বুঝতে পেরে আমার মনটা আরও ভালো হয়ে গেল, কারণ বৃষ্টির মধ্যে ঘুম ভালো হয় আর ঘুমটা আনন্দেরও হয়। আমি জানি বৃষ্টিতে বজ্রপাতের শব্দে আরোহী ভয় পায়, কিন্তু সেই দিকে চিন্তা না করে আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে মধ্যরাত হয়ে গেল, আমি মনের আনন্দে ঘুমিয়ে রয়েছি। অন্যদিকে ভয়ের কারণে আরোহীর অবস্থা নাজেহাল, কারণ বাহিরে প্রচণ্ড গতিতে বৃষ্টি হচ্ছে আর তার সাথে বজ্রপাত। তারপর হঠাৎ প্রচণ্ড শব্দে আরও একটা বজ্রপাত হলো। আরোহীর কানে শব্দটি যাওয়ার সাথে সাথেই আরোহী দৌড়ে আমার বুকে এসে পড়ল। ঘুমের মধ্যে হঠাৎ এমন হওয়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেল। কি হয়েছে দেখার জন্য আমি সাথে সাথে আমার মাথার কাছে ডিম লাইটটি জ্বালিয়ে দিলাম। ডিম লাইট জ্বালিয়ে দেওয়ার পর খেয়াল করলাম আরোহী আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে জড়িয়ে আছে। আমি আরোহীকে আমার সাথে দূরে সরানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমি আরোহীকে সরাতে পারছি না। তাই শেষ পর্যন্ত আরোহীকে জোরে ধাক্কা দিয়ে ঠাস ঠাস করে আমি আরোহীর দুই গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। তোকে না বলেছি নিচে শুতে, তাহলে আবার কোন সাহসে আমার পাশে এসে শুয়েছিস? তো শুয়েছিস, আমাকে জড়িয়ে ধরার সাহস কোথায় পেলি? আরোহী গালে হাত দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আরোহীর এমনভাবে তাকিয়ে থাকার কারণটা অবশ্য আমি জানি। কারণটা হলো আমাদের যখন সম্পর্ক ছিল তখন আমি প্রায়ই আরোহীকে বলতাম বিয়ের পর তুমি প্রতিদিন রাতে আমাকে জড়িয়ে আমার বুকে মাথা রেখে ঘুম আসবে। আমার কথা শুনে কখনো আরোহী হাসতো, আবার কখনো ভাব বলে মুখ ভেঙিয়ে বসে থাকতো। আমার এই কথাগুলোই হয়তো আরোহী মনে মনে এখন ভাবছে, কী রে কথা বলছিস না কেন, নাকি আরও 2টা দেব? না, আসলে ভয় পেয়ে গিয়েছিলাম তো, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। ভয়? কিসের ভয়? বাইরে বজ্রপাত হচ্ছে তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো জানোই আমি বজ্রপাতে ভয় পাই। তাই বলে আমাকে জড়িয়ে ধরবি? না আসলে থাক, আর বলতে হবে না, যা নিচে গিয়ে ঘুমিয়ে পড়। এই বৃষ্টির মধ্যে আমি নিচে ঘুমোতে পারবো না। আমি আজকে রাতের জন্য তোমার পাশে ঘুমাই, কথা দিচ্ছি আর কখনো তোমার পাশে ঘুমোতে চাইবো না, শুধু আজকে রাতটাই। ঠিক আছে, তুই বিছানার একদম শেষ মাথায় গিয়ে ঘুমা, আমার আশেপাশেও আসবি না। ঠিক আছে। তারপর আরোহী নিচে থেকে বালিশ এনে শুয়ে পড়ল। আমি জানি আরোহী বজ্রপাতের কারণে অনেক ভয় পায়, তাই আজকে বিছানায় শুতে দিলাম। আজকে যদি বিছানায় শুতে না দিতাম তাহলে হয়তো আজকে রাতেই
আরোহী ভয়ের কারণে মরে যেত। তখন আবার আমি পড়তাম বিপদে। দেখতে দেখতে বাহিরে বৃষ্টির পরিমাণ বাড়তে লাগলো, আর তার সাথে বজ্রপাতের পরিমাণও। বজ্রপাতের শব্দ শুনে আরোহী বিছানার পাশে থেকে আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এগিয়ে আসতে আসতে এক পর্যায়ে আমার শরীরের একদম কাছে চলে আসলো।